মেক্সিকোর বহু পুরনো এক হসপিটালে নাইট শিফটে জয়েন করেছে রেবেকা। সে জানতই না এই হসপিটালের সাথে জুড়ে রয়েছে বহু অপ্রিয় ঘটনা। এখানে রাত হলেই নেমে আসে অজানা আতঙ্কের ছায়া। এইখানে যতদিন যায় রেবেকার সাথে ঘটতে থাকে অদ্ভুত ও অপ্রীতিকর ঘটনা, যেটা ওর জীবন নরকে পরিণত করে। আজকের গল্প মেক্সিকোর লোককথায় বহুল প্রচলিত এক আরবান লেজেন্ডকে নিয়ে, যা আজও কিছু সত্য ঘটনার সাক্ষ্য প্রমাণ বয়ে বেড়াচ্ছে। তো চলো শুরু করা যাক মেক্সিকান মুভি টার্নো নকটার্নো মুভির এক্সপ্ল্যানেশন। 1979 সালের মেক্সিকো সিটি। রেবেকা লুনা গার্সিয়া নামের একটা মেয়ে এসছে জুয়ারেস হসপিটালে নার্সের ইন্টারভিউ দিতে। রাতে 12 ঘন্টা শিফটিং ডিউটি। হেড নার্স হোর্টেনসিয়া রেবেকার সিভি দেখার সময় খেয়াল করলো সে বিগত 4 বছর ধরে কোনো কাজ করেনি। জিজ্ঞেস করায় জানতে পারল রেবেকা বাবার দেখাশোনা করার জন্য সে কাজে জয়েন করতে পারেনি, তবে এখন তিনি মৃত। রেবেকা বেশ ধার্মিক মানুষ, সেন্ট আগাথার মতাদর্শে বিশ্বাসী। বাবার দেখাশোনাতে বেশিরভাগ সময় কেটে যাওয়ায় প্রেম বা বন্ধুত্ব কোনোটাই হয়ে ওঠেনি। নিয়ম মেনে চলা একজন আদর্শ নার্স হিসেবে হোর্টেনসিয়ার কাছে সে একদম পারফেক্ট ক্যান্ডিডেট। তাই আজ রাত থেকেই ওকে জয়েনিং করিয়ে ক্রিটিক্যাল ইউনিটে প্রবেশন পিরিয়ডে রাখা হলো। হোর্টেনসিয়া সবার সাথে পরিচয় করিয়ে দিলে সবশেষে হাত বাড়ালো ডক্টর ডাল্টন। সে তাকে গ্যালারি থেকে হসপিটালের কিছু পুরনো ছবি দেখিয়ে জানায় এটা মেক্সিকোর সবথেকে পুরনো হসপিটাল হওয়ার কারণে সময়ের সাথে অনেকবার নতুন করে তৈরি হয়েছে। এমনকি 1957 ভূমিকম্পের সময় অনেক স্টাফ, ডাক্তার ও পেশেন্টের মৃত্যুও হয়েছে। তো রেস্টরুমে ঢুকে নিজের লকার সাজানোর সময় গার্সিয়া পায়ে ব্লেডের কাটা দাগগুলো দেখে স্মৃতিরোমন্থন করে ড্রেস আয়রন করতে গিয়ে পরিচয় হলো দুজন কলিগ লুসিয়ানা ও পাওলোর সাথে। আই কার্ড দেখে তাকে গার্সিয়া নামে সম্বোধন করলে অস্বস্তিটা বাড়ল। রেবেকা নামটাতেই সে অভ্যস্ত। ওরা দুজন একটু র্যাগিং সুলভ আচরণ করে তাকে নাইট শিফটের নিয়ম বুঝিয়ে দেয়, যাতে সে লা প্লাঞ্জাদার শিকার না হয়। যেমন কোনো জিনিস ভুলে গেলে চলবে না, কাজে অন্যমনস্ক হওয়া যাবে না, কো-ওয়ার্কারদের সাথে কোনোরূপ ঝামেলা বা সম্পর্কে জড়ানো যাবে না, এবং নাইট ডিউটিতে কোনোভাবেই ঘুমানো যাবে না। আচ্ছা, এইখানে বিষয়টা একটু বুঝিয়ে বলি। লা প্লাঞ্জাটা মেক্সিকোর সবথেকে বিখ্যাত আরবান লেজেন্ডগুলোর মধ্যে একটা। প্লাঞ্জাটা শব্দটার মানে আয়রন করা ইউনিফর্ম, মানে সবসময় নিখুঁত, কড়া ও ডিসিপ্লিন অবসেসড। লোককথা অনুযায়ী বহু বছর আগে এক মহিলা নার্স কাজ করত মেক্সিকোর একটা বড় হসপিটালে। সে ছিল অত্যন্ত স্ট্রিক্ট, নিয়ম ভাঙা একদমই সহ্য করতে পারত না। কিন্তু অলস নার্স বা দায়িত্বে গাফিলতি করা স্টাফদের উপরে ছিল ভয়ঙ্কর রকমের রাগ। কেউ বলে সে ভালোবাসায় বিট্রেড হয়েছিল, আবার কেউ বলে সে কাজের চাপ আর অবহেলায় মারা যায়। তার আত্মা নাকি আজও নাইট শিফটে হসপিটালের করিডোরে ঘোরে। যারা কাজে ফাঁকি দেয় তাদেরকে সে দেখা দেয়। তো রেবেকা ডিউটি শুরু করার আগে তার যত ডকুমেন্ট ছিল সব মিস্টার আর্থুরের ড্রয়ার থেকে চুরি করে নেয়। কেন করলো সেটা পরে জানব। সে প্রতিটা পেশেন্টকে সময় মতো করে ওষুধ, ড্রেসিং সব যত্ন সহকারে করতে থাকে। তখন সময় গড়িয়ে ওই মধ্যরাত। রেবেকা হঠাৎ করিডোরে শুনতে পায় গানের সুর। এত রাতে আবার কে? একটু বিরক্ত হয়ে চেক করতে গেলে কাউকেই দেখতে পেল না, কিন্তু বোঝা গেল আওয়াজটা খুব কাছ থেকে আসছে। রেবেকা বিষয়টার উপর বেশি গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। তবে দ্রুত কাজ সারতে গিয়ে ড্রেসে ওষুধ পড়ে যাওয়ায় চেঞ্জ করতে লকার রুমে এলে দেখে কেউ তার লকার খুলেছে। কিছুই চুরি যায়নি দেখে সন্দেহ দানা বাঁধলে আচমকা দেখতে পেল বাইরে কেউ দাঁড়িয়ে। মনে আশঙ্কা নিয়ে বাইরে যেতেই চমকে গেল। পুরো করিডোর ফাঁকা। রেবেকা কেমন একটা অস্বস্তি বোধ করলে দ্রুত এসে ড্রেস চেঞ্জ করতে যেতেই বাইরে থেকে হিল পরে হেঁটে যাওয়ার আওয়াজটা স্পষ্টভাবে কানে আসে। ভয়ে উঁকি মেরে দেখে একটা ছায়ামূর্তি খুব মন্থরভাবে খুঁড়িয়ে হেঁটে আসছে দরজার দিকে, কিন্তু এরপর তাকে আর দেখা যায় না। আওয়াজটা নিজে থেকেই থেমে যায়। রেবেকা আর সময় নষ্ট করল না। নেক্সট রাউন্ডে বেরিয়ে মিস্টার সেসবনকে চেক করতেই অবাক। যে মানুষটা ব্যথার চোটে একটু আগে ঘুমোতে পারছিলেন না, সে এখন বহাল তবিয়তে আছে। বললেন, একটু আগে কালো ড্রেস পরা একজন নার্স ইঞ্জেকশন দিয়ে গেছে। কথাটা শুনে অবাক হলে রেজিস্টারে দেখে লেখা রয়েছে EE। রেবেকার অবর্তমানে তার পেশেন্টকে ওষুধ দেওয়ার কারণে রেগে যাওয়ায় লুসিয়ানাকে দোষ দিলে জানতে পারে যে তার এমনিতেই পেশেন্ট বেশি, সে কেনই বা এদিকে আসবে।
এবার হতে পারে কোনো অন ডিউটি ডাক্তারের কাজ, আর না হলে লা প্লানজাদা। লুসিয়ানা চলে যেতেই করিডোরে লাইট ব্লিঙ্ক করতে শুরু করার সাথে শুনতে পেল গানের সুর। একটা ছায়ামূর্তি ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। তখনই ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। পেশেন্টের বুকে প্রচণ্ড ব্যথা উঠেছে। এই পরিস্থিতির মধ্যে ডাক্তার আসতে দেরি হওয়ায় সে বেসিক ট্রিটমেন্ট করে দিলে তার বুকের যন্ত্রণা কমে আসে। তখনই ডাক্তার সুয়ারেজ এসে তার কাণ্ড দেখে অপমান করে বললেন, নার্সরাই যদি ট্রিটমেন্ট করতো তাহলে ডাক্তারদের প্রয়োজন হতো না। রেবেকা হকচকিয়ে সুয়ারেজকে রেজিস্টার খাতার নাম দেখালে বললেন তিনি এই নামে কাউকে চেনেন না। অবশ্য সুয়ারেজ তাকে ওয়ার্নিং দিয়ে গেল, এরপর বেগতিক দেখলে তাকে রিসেপশনিস্ট বা ক্যাফেটেরিয়াতে ট্রান্সফার করবে। এইভাবেই কাজ ও অসম্মানের মধ্যে দিন কাটে রেবেকার। 2 সপ্তাহ পর হঠাৎ একদিন হসপিটালে দেখা হয়ে গেল ছোটবেলার বন্ধু আরিয়ানার সাথে। দেখা হতেই রেবেকাকে অপ্রস্তুত লাগলো, কারণ সে জানতো না আরিয়ানা এখানে ডে শিফটে কাজ করে। রেবেকাকে সে মারিয়া বলে সম্বোধন করলে এই নামে ডাকতে মানা করে, কারণ রেবেকা চায় না কাজের জায়গায় তার এই নামটা কেউ জানুক। আরিয়ানা অনেকদিন পর বন্ধুকে পেয়ে কফির জন্য ইনভাইট করলে রেবেকা উত্তর না দিয়েই চলে যায়। ছুটির সময় ক্রিটিক্যাল ইউনিটে একজন নতুন পেশেন্ট আসলো। ইমিডিয়েট সার্জারি করতে হবে, এমন সার্জারি মেক্সিকোতে একবারই হয়েছে, তাই রেপুটেশন বজায় রাখতে এটা খুব জরুরি। এমনিতেই আজকে স্টাফ কম, তাই রেবেকাকে অপারেশনে সাহায্য করতে হবে। সে রাজি হয়ে নিচে আসতে একজন রিসেপশনিস্টকে ঘুমে ঢুলতে দেখে তাকে জাগিয়ে মনে করিয়ে দেয় নিয়মের কথা। সন্ধে তখন 8:30 নাগাদ। সার্জারি শুরু করার আগে ডাল্টন রেবেকাকে সব ইনস্ট্রুমেন্টগুলো চিনিয়ে দেয়, যাতে সার্জারির সময় অসুবিধা না হয়। সার্জারির প্রথম দিকটা ঠিকঠাক চললেও ডাল্টনের বেখেয়ালে একটা ব্লেড রুগীর ইন্টারনাল বডিতে ঢুকে যাওয়ায় প্রচণ্ড ব্লিডিং শুরু হয়। পরিস্থিতি খারাপ হওয়ার আগে রেবেকাকে ওষুধ দিতে বলতেই শুনতে পেল কে যেন গান গাইছে। পর মুহূর্তে অন্ধকার দিকটায় নজর পড়তে ভয়ে শিউরে উঠল। কালো ড্রেস ও মাস্ক পরা এক ভয়ঙ্কর নার্স ওর দিকে ক্রমশ এসে আঙুল দিয়ে কি যেন বোঝানোর চেষ্টা করছে। তখনই রেবেকা চিৎকার শুনে রুগী আচমকা সোজা হয়ে উঠে বসলে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এমন অবস্থায় রেবেকা কোনো মতে ওকে শুইয়ে দিলে ডাক্তার ওর বডি থেকে ব্লেডটা বের করলে কোনো মতে অবস্থা স্বাভাবিক হয়। কিন্তু সার্জারি সফল হলেও সব দোষ গিয়ে পড়ল রেবেকার উপর। কাজ শেষ করে চেঞ্জ রুমে এসে রেবেকা আজকের অবিচারের জন্য মাদার মেরির কাছে প্রে করতে থাকে। সে লকারটাকেই তার প্রার্থনা হল বানিয়েছে। হঠাৎ বাকি লকারগুলো অদ্ভুতভাবে নিজে থেকেই খুলে যায়। রেবেকা ভয় নিজেকে শান্ত করার জন্য ব্লেড দিয়ে পা কাটলে দরজাগুলো আবার বন্ধ হয়ে আসে। রাত তখন 3টে। রিসেপশনিস্ট গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ শোনা যায় হেঁটে আসার শব্দ। দেখা যায় করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়ে সেই রহস্যময় নার্স ফিসফিসিয়ে তাকে ঘুম থেকে উঠতে বলছে। আর তখনই মেয়েটি কোনোভাবে নিজেকে সামলে আয়নায় দেখল গালে 5 আঙুলের ছাপ। আশেপাশে তখন কেউ ছিল না, তাই ভাবল এটা রেবেকার কাজ। কিন্তু পরক্ষণেই তার এই ভুল ভেঙে যায়। পরের দিন হসপিটালে আরিয়ানার সাথে কথা বলার সময় ম্যানেজার আর্তুরা আসলে রেবেকাকে ডকুমেন্ট সাবমিট করার জন্য বলে, কারণ তারা ভাবছে তার ডকুমেন্ট হারিয়ে গেছে। এদিকে ডাল্টন রয়েছে নিজের ধান্দায়, সুযোগ পেতে রেবেকার সাথে ফ্লার্ট করে যাচ্ছে। সে ইনডাইরেক্টলি বোঝাতে চায় সে যদি তাকে স্পেশাল সার্ভিস দেয় তাহলে কাজের চাপ তো কমবে, সাথে শিফটিং ডিউটি নিজের মতো ম্যানেজ করতে পারবে। এই কথা বলার সময় রেবেকা আচমকা ওই নার্সকে দেখতে পেলে তখনই সিলিং লাইট ভেঙে পড়ে। এই যাত্রায় একটুর জন্য দুজন বেঁচে গেলে রেবেকার নজর পড়ে 1875 সালের নার্সের ছবিটার দিকে। তারা যে ড্রেস পরে আছে রেবেকা সেই রহস্যময় নার্সকে একই ড্রেস পরতে দেখেছে। রেবেকা অনুমান করে এদের মধ্যেই কোনো নার্সের আত্মা হয়তো তাকে হন্ট করছে। তাই পরের দিন ফটোগুলোর সামনে প্রেয়ার করতে বসলে লক্ষ্য করে ডক্টর ডাল্টন লুসিয়ানাকে নিয়ে ঘুরছে। মানুষ চিনতে বেশি দিন লাগলো না, তাই নিজেকে সংযত করে প্রার্থনায় মনোনিবেশ করলে হোটেনসিয়া বাধা দিল, কারণ হসপিটালে এসব মানায় না। সাথে এটাও বোঝালো যতই লাপ্লাঞ্জা তাকে নিয়ে ভাববে ততই তার অস্তিত্ব টের পাবে, বরং এই ভয় তাকে প্রবেশন পিরিয়ডে হেল্প করবে নিয়ম পালন করতে। এত সব কাজের মাঝে দেখা হয়ে গেল আরিয়ানার সাথে। প্রতিদিন দেখে মনে হয় সে যেন কিছু কথা লুকিয়ে রেখেছে, আজও সেটা প্রকাশ্য। আসলে সে কখনো ভাবেনি রেবেকার সাথে এইখানে দেখা হবে। কিছুক্ষণ
ইতস্তত করে আরিয়ানা একটা সিক্রেট রিভিল করে যে ছোটবেলায় রেবেকার বাবা তার সাথে খারাপ কাজ করেছিল। শুধু তাই নয়, তার সাথে আরিয়ানার রিলেশনও ছিল। এই কথা শুনতেই রেবেকা ভীষণ শক পায় এবং সে যেন নিজের খেয়ালেই হারিয়ে যায়। মুখ থেকে বেরিয়ে আসে একটাই কথা, নিয়মে কলিগদের সাথে কথা বলতে এই জন্যই হয়তো মানা করেছিল। এর মাঝে ডাল্টন রেবেকার থেকে ফেভার পাওয়ার ট্রাই করলে লুসিয়ানার ব্যাপারটা নিয়ে তাকে অপমান করে। ফলে ডাল্টনের বদলা নেওয়ার জন্য চেঞ্জ রুমে ঢুকে অসভ্যতা করলে রেবেকা তাকে চড় মারে, কিন্তু এর পরিবর্তে ডাল্টন তাকে ঘুষি মেরে চলে যায়। এই ঘটনায় রেবেকা এতটাই আঘাত পায় যে রেগে মাদার মেরির মূর্তি ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই শুরু হয় অলৌকিক গতিবিধি এবং একে একে সব লকারের দরজা খুলতে শুরু করে এবং পরক্ষণেই রেবেকা নিজেকে শান্ত করে পায়ের ক্ষতস্থানে আই কার্ড ঢুকিয়ে সজ্ঞানে আনলে সব স্বাভাবিক হয় এবং এই পর্যায়ে আমরা দেখি তাকে অদ্ভুত আচরণ করতে। রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে আহত ভেনিসা নামের একটা 16 বছরের মেয়েকে এমার্জেন্সি ইউনিটে আনা হয়। তাকে ওষুধ দেওয়া হলে ভেনিসা ঘোরের মধ্যে ডাল্টনের সাথে ফ্লার্ট করলে রেবেকা সেটা লক্ষ্য করে। সে তখন বিষয়টা নিয়ে কিছু না বললেও সারা রাত মাথায় এইটাই চলতে থাকলো। রাতে ডাল্টন এমার্জেন্সি ইউনিটের পেশেন্ট চেক করতে যাওয়ার সময় রেবেকার সাথে খারাপ ব্যবহার করায়। সে যখন জিজ্ঞেস করে প্রবেশন পিরিয়ডে থাকা সত্ত্বেও তার সাথে কেন এরকম করা হচ্ছে, তখন ডাল্টন থাপ্পড়ের কথাটা মনে করিয়ে দেয়। এরপর সে যেটা ভেবেছিল সেইটাই সত্যি হয়, কারণ ডাল্টন রাতে ভেনিসাকে ওষুধ ইনজেক্ট করে তার সাথে ফিজিক্যাল হয়, যেটা রেবেকা লুকিয়ে দেখে ফেলে। আর তখনই ফাঁকা করিডোরে অনুভূতি হয় সেই নার্সের উপস্থিতি। রেবেকা তার লকারে মাদার মেরির ফটোর ঠিক পিছনে একটা মানুষের পিঠ দেখতে পায়, যার পুরো ক্ষতস্থান জুড়ে রয়েছে সেলাই। মনে হয় ভিতর থেকে কেউ যেন বেরিয়ে আসতে চাইছে। একটা অদ্ভুত অনুভূতি এবং তার মাঝে নার্সের পায়ের শব্দ যেন পরিবেশ আরও ভারী করে তুলেছে। রেবেকার শরীর ঠান্ডা হয়ে আসে এবং তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনার পর রেবেকার মধ্যে ভীষণ রকম পরিবর্তন আসে। তার অতীতের ট্রমা, বর্তমানে তার সাথে ঘটতে থাকা অবিচার এবং হসপিটালে চলতে থাকা আনএথিক্যাল ঘটনা তাকে ক্রমাগত হন্ট করতে থাকে। তবুও কোনো মতে নিজেকে সামলে অশান্ত অবস্থায় ক্রিটিক্যাল ইউনিটে যাবার সময় হঠাৎ দেখে কোনো এক অদৃশ্য শক্তির ট্রেটা ওর দিকে ঠেলে দিল। ভয়ে ডাল্টনকে বিষয়টা বললে সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। কোনো মতে পেশেন্টদের চেক করতে ঢুকলে দেখে সাসবান ইশারায় কি যেন বলার চেষ্টা করছে। তখনই দেখা যায় এক ভয়ঙ্কর দৃশ্য। ভেনিসা সার্জারি নাইফ দিয়ে মুখ কেটে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার এই অবস্থা ডাল্টন কোনো মতে সামলে নিলেও হসপিটালে পুলিশ আধিকারিক আসলে তাদের সন্দেহ যায় দুটো দিকে। হয় তাকে ওষুধের ওভারডোজ দেওয়া হয়েছে, আর না হলে সে নিজেকে শেষ করার চেষ্টা করেছে। তাই পুলিশ আসা অবধি একজন গার্ডকে সেখানে মোতায়েন করা হয়। এই ঘটনার সাথে রেবেকার প্রবেশন পিরিয়ড শেষ হলেও গত রাতের ঘটনা কোনোভাবে পাবলিক হয়ে যাওয়ায় ভেনিসার বাড়ির লোকের ইন্টারভিউ নেওয়া হয়। সাথে যারা কম্পিটিটর আছে তারাও জেঁকে বসে জুয়ারেজ হসপিটালের বিরুদ্ধে, বিশেষ করে আনএথিক্যাল প্র্যাকটিসের কারণে। ফলে কিছু পেশেন্টদের অন্য হসপিটালে শিফট করা হলে বেশিরভাগ স্টাফ ছুটি নেয়। ডিউটির সময় ডক্টর সুয়ারেজ রেবেকাকে বিভিন্নভাবে টন্ট করে, যেহেতু ভেনিসা তার ইউনিটের পেশেন্ট ছিল এবং সে আসার পর থেকে যত রকম কাণ্ড ঘটছে, এই সকল ঘটনা তার উপর সময়ের সাথে আরও এফেক্ট ফেলতে শুরু করে। সেটা ডাক্তারদের কারণেই হোক বা গার্ডের অভদ্র আচরণ। রেবেকা বুঝতে পারছিল ভেনিসার সাথে যা হয়েছে সেটা ডাল্টনের ওষুধ ওভারডোজের কারণেই, যা হয়তো কখনোই সর্বসমক্ষে আসবে না। ইনভেস্টিগেটিং অফিসার আসলে ডাল্টন তাদের কাছেও বিষয়টা এমনভাবে প্রতিপন্ন করার চেষ্টা করে যাতে সব সন্দেহ রেবেকার দিকেই যায়। ফলে তারা যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে তখন রেবেকা কাজে ছুতো দিয়ে চলে যায়। কিন্তু অফিসার যেতেই রেবেকা ডাল্টন আর লুসিয়ানাকে ঘনিষ্ঠ হতে দেখলে আবার শুনতে পায় সেই রহস্যময় গানের সুর। সন্ধ্যায় পুলিশের তরফ থেকে একজন টেকনিশিয়ান পাঠানো হলো ক্রিটিক্যাল ইউনিটে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য, কিন্তু এরপরেও ডাল্টন শান্ত হলো না। রেবেকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য রেস্ট রুমে রেবেকার সাথে খারাপ কাজ করলো। এমন অবস্থায় ডাল্টন লক্ষ্য করে দরজার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে। রেবেকা এক দৃষ্টিতে বাঁচার আশা সেদিকে চেয়ে থাকে, কখন সেই নার্সের আত্মা তাকে বাঁচাবে, কিন্তু সে কোনোভাবে তার সাহায্য করে না। আচমকা
দরজায় টোকা পড়লে ডাল্টন ভয় সরে গেলে রেবেকা বুঝতে পারে সেটা নার্স নয়, বরং হসপিটালের স্টাফ। এই ঘটনায় রেবেকা ঘৃণা, ক্রোধ আর অপমানের জ্বালায় নিজের সত্তা হারিয়ে ফেলে। মাদার মেরিকে প্রশ্ন করতে থাকে প্রতিবার সে কেন। আর পরক্ষণে এই ঘটনার সাথে শুরু হয় অলৌকিক গতিবিধি। এক অদ্ভুত অন্ধকার যেন তাকে ধীরে ধীরে গ্রাস করছে। ভৌতিক নার্সের উপস্থিতি তার বাস্তব ভ্রমের মায়াজালে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে তাকে ক্ষতবিক্ষত করছে। হঠাৎ দেখতে পেল লকারের মধ্যে সেই আহত ক্ষতের সেলাইয়ের ভিতর থেকে কেউ হাতছানি দিচ্ছে। ঘোরের মধ্যে রেবেকা সেলাই খুলে রক্তমাংসের বেড়াজাল টপকে প্রবেশ করে এক অলৌকিক জগতে। সেইখানে পড়ে থাকতে দেখে একটা পুরনো নিউজ পেপার, যেখানে লেখা ছিল জুয়ারেজ হসপিটালের ইউলালিয়া এস্ট্রাডা নামের এক নার্সের মৃত্যুর ঘটনা। সে ডাক্তারসহ একাধিক পেশেন্টকে মেরে নিজেকেও শেষ করে দিয়েছিল। রেবেকা এতক্ষণে বুঝতে পারে সেদিন রেজিস্টারে ই নামের সাইন এরই ছিল। পরক্ষণে রেবেকা শুনতে পায় গানের সুর। নার্স ইউলালিয়া তার নার্সিং ড্রেস আয়রন করছে, যেমনটা রেবেকা প্রতিদিন করে। ইউলালিয়া বলে, এইখানে সময়ের সাথে অপকর্ম আর ভণ্ডামি বেড়েছে। তার মৃত্যুর পর কেউ নেই তাদের শাস্তি দেওয়ার, তাই সময় এসছে নিয়ম রক্ষার, যেটা একমাত্র পারবে রেবেকা। প্রতিটা কথার সাথে ইউলালিয়ার মুখ বিভৎস হয়ে উঠছিল, যেন নরকের নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে থাকা এক পৈশাচিক নারকীয় রূপ। এরপর কেটে যায় কয়েক ঘন্টা। গার্ডের ঘুম ভাঙল সেই গানের সুরে। করিডোরের এক প্রান্ত দিয়ে হিলের শব্দ প্রতিফলিত হচ্ছে দূর থেকে আরও কাছে, আরও কাছে। হঠাৎ ক্রিটিক্যাল ইউনিটের সামনে সার্জারি ট্রে নিজে থেকে মুভ করতে দেখে গার্ড চমকে উঠল। সে রেবেকার সাথে চাবি খুলে প্রবেশ করলে দেখে টেবিলে পড়ে রয়েছে রক্তমাখা মাংসের টুকরো। ভয় দ্রুত পাশের কেবিনে চেক করতেই আঁতকে ওঠে। লুসিয়ানাকে বেঁধে তার বুক থেকে ইউলালিয়া কেটে নিচ্ছে মাংস। অমানসিক ব্যথা, কষ্টে লুসি চিৎকার করছে। এই ভয়ানক দৃশ্য দেখে গার্ড পালাতে গিয়ে পড়ে গেলে দেখতে থাকে কেবিনের সকল পেশেন্ট এক এক করে অদ্ভুত কারণে শেষ হয়ে যাচ্ছে। তখনই ইউলালিয়ার প্রথম শিকার হলো গার্ড। রেবেকা কোনো মতে লুসিকে ছাড়িয়ে পালাতে গেলে সুয়ারে চলে আসায় ইউলালিয়া তাকে ক্ষতবিক্ষত করে চিরতরে শেষ করে দেয়। তবে ঘটনা এইখানেই থেমে রইল না, কারণ রেবেকা বাকিদের বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই যেন পারছে না। চিৎকার শুনে করিডোরের অন্য প্রান্ত দিয়ে হেঁটে আসা আর্তুরোকে সাবধান করতে গেলে সেও ইউলালিয়ার শিকার হয় এবং এক পর্যায়ে তাকে বাঁচাতে গেলে উল্টে রেবেকার হাতে থাকা সার্জারি নাইফ আর্তুরের মাথায় ঢুকে যাওয়ায় তার মৃত্যু হয়। ততক্ষণে ডাল্টন ঘটনাস্থলে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করলে ইউলালিয়া তার মুখ দুখণ্ড করে নৃশংসভাবে শেষ করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, মৃত্যুর আগে ডাল্টন বারবার রেবেকার কাছেই ক্ষমা চাইছিল। এই ভয়ঙ্কর হত্যালীলার পর পুলিশ ঘটনাস্থলে আসে। যেটা করার সময় রেবেকার বক্তব্য ছিল ইউলালিয়া সবাইকে শেষ করেছে, অর্থাৎ ইউলালিয়া লা প্লাঞ্জাদা। কিন্তু এইখানে পুলিশ ক্যামেরার ফুটেজ দেখলে রীতিমতো অবাক হয়ে যায় এবং এই ঘটনার সাথে রিভিল হয় একটা বিস্ময়কর টুইস্ট। ভিডিওতে দেখা যায় রাতে হসপিটালে যে ঘটনা ঘটেছে তার পিছনে কোনো অলৌকিক শক্তি নয়, বরং রেবেকা নিজেই দায়ী। পুলিশ সম্পূর্ণ কেসে তদন্ত করে জানতে পারে রেবেকাকে ছোট থেকেই তার বাবা শারীরিক নির্যাতন করত, যেটা সময়ের সাথে তার মধ্যে জন্ম দেয় বিকৃত মানসিক সত্তার, যার ফলে রেবেকা অত্যাচারের সব সীমা ছাড়িয়ে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাবাকে টর্চার করে শেষ করে দেয়। এই ঘটনার পর ওকে অ্যারেস্ট করে মেন্টাল হেলথের জন্য জুয়ারেজ হসপিটালেই রাখা হয়। তবে সুযোগ বুঝে সে একদিন পালিয়ে যায় এবং নিজের নাম পরিবর্তন করে জুয়ারেজ হসপিটালেই অ্যাজ এ নার্স কয়েক বছর পর জয়েন করে। এই কারণে হোটেনসিয়া তার সাথে প্রথম সাক্ষাতে জিজ্ঞেস করেছিল তাকে আগে কখনো দেখেছে কিনা। এছাড়াও জবের প্রথম দিন ডকুমেন্ট সাবমিট করার পর রেবেকা ইচ্ছে করেই তার পূর্বের ও বর্তমান সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়েছিল, যাতে তার পরিচয় রিভিল না হয়। সে ভেবেছিল নার্স হয়ে সেবা করে তার পাপ ও পূর্বের ট্রমা ভুলিয়ে রাখতে পারবে, কিন্তু হসপিটালে তার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকা অন্যায় অবিচার তার ভিতরে লুকিয়ে থাকা বিকৃত মানসিক সত্তাকে পুনরায় জাগিয়ে তোলে। এরই সাথে ছোটবেলায় বাবার অত্যাচারের ট্রমা ডাল্টনের কারণে পুনর্জীবিত হয়ে ওঠে। এর সাথে যখন তার লকারে থাকা নিউজ পেপার থেকে ইউলালিয়া নার্সের মৃত্যুর খবর জানতে পারে, তখন সে
ইউলালিয়াকে লা প্লাঞ্জাদা রূপের অনুমান করতে থাকে এবং এরপর থেকে রেবেকার ভিতরে তৈরি হয় এক নতুন সত্তা। আসলে শুরু থেকে হসপিটালে কোনো অলৌকিক শক্তি, ইউলালিয়া অথবা লা প্লাঞ্জাদার অস্তিত্ব ছিল না, বরং সব কিছুর পিছনে ছিল একটাই কালপ্রিট, রেবেকার বিকৃত মানসিক উন্মাদনা। ফলে সে যখন দেখছিল ভেনিসা, লুসি, আর্তুরো, ডাল্টন এদের সবাইকে ইউলালিয়া মারছে, বাস্তবে সেটা ইউলালিয়া নয় বরং রেবেকা নিজেই তাদের শেষ করছিল। এতক্ষণে সব ঘটনা রিভিল হওয়ার পর রেবেকা কিছুতেই আসল সত্যিটা মানতে পারে না, যেন তার কাছে সবটাই স্বপ্নের দুনিয়া। মনের মধ্যে চলতে থাকা অপরাধ বোধ, আত্মগ্লানির মধ্যে সে তখনই অফিসারের মধ্যে পুনরায় ইউলালিয়াকে দেখতে পেলে তার উপর ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেওয়ার পর রেবেকা সকলের সামনে রেখে যায় কিছু গভীর প্রশ্ন। সব দোষ কি সত্যি রেবেকার ছিল, নাকি দোষ সেই বাবার, যে ছোটবেলায় তার শরীর ও মন দুটোই ভেঙে দিয়েছিল? হয়তোবা দোষ সেই সমাজের, যে তার মানসিক ক্ষতগুলো কখনোই দেখেনি। ইউলালিয়া লা প্লাঞ্জাদা ছিল এক লোককথা, কিন্তু রেবেকার জীবনে সেটা গল্প নয়, ওটা ছিল তার অতীত থেকে পালানোর অন্তিম আশ্রয়। আর যখন কেউ কল্পনাকে সত্যি ধরে বাঁচতে শুরু করে, তখন ভয়ঙ্কর কিছু হওয়া সময়ের ব্যাপার মাত্র। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স চেক করো, সেইখানেই আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে।